হ্যালো। হ্যালো। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আগের দিন কতটা হয়েছিল? কার্ভেচারের ফর্মুলাগুলো সব বলেছিলাম এবং কিছু অঙ্ক আমরা করেছিলাম, তাই না? হ্যাঁ স্যার। আজকেও আমরা কার্ভেচারের উপর আরো কিছু প্রবলেম সলভ করব। সলিউশনটা বোধহয় দিয়েছিলাম তোমাদের, নাকি? হ্যাঁ স্যার, দেওয়া হয়েছিল। হুম, ওগুলো দেখেছো? স্যার, পুরোটা এখনো দেখতে পারিনি, কয়েকটা দেখেছিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে কার্ভেচারের উপরই প্রবলেম। থিওরি মোটামুটি সব আমরা করে ফেলেছি, এবার আমাদের প্রবলেম করতে হবে। কিছু ইম্পর্টেন্ট প্রবলেম রয়েছে, সেগুলোকে আমরা একে একে সলভ করব। ঠিক আছে? প্রত্যেকটা প্রবলেমই যে সলিউশন তোমাদের দিয়েছি ওর মধ্যেই পেয়ে যাবে। তা আমি ক্লাসে কিছু করিয়ে দিচ্ছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো। ওকে? লেখো একটা প্রবলেম। if rho and rho dashed be the radius of curvature at the end of two conjugate diameters of an ellipse। তাহলে আমাদের কাছে একটা ইলিপস রয়েছে, তার দুটো ডায়ামিটার রয়েছে, দুটো ব্যাস রয়েছে। সেই ডায়ামিটারের যে প্রান্ত বিন্দু এন্ড পয়েন্ট, সেই এন্ড পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার বলা রয়েছে রো আর রো ড্যাশ। ঠিক আছে? তো আমাদের প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট রো টু দি পাওয়ার 2/3 প্লাস রো ড্যাশ টু দি পাওয়ার 2/3 সঙ্গে এ বি পাওয়ারে 2/3 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে ছবিটা এঁকে ফেলো।
এইটা হচ্ছে আমাদের ইলিপসটা। ইলিপসের দুটো ডায়ামিটার, এই একটা ডায়ামিটার, এই একটা ডায়ামিটার। এবং কোয়েশ্চেন অনুযায়ী এই ডায়ামিটার দুটো কনজুগেট। তো দুটো ডায়ামিটার কনজুগেট মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। ঠিক আছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি। আচ্ছা, এটাকে একটা নাম দাও। পি সি কিউ, পি সি পি ড্যাশ, কিউ সি কিউ ড্যাশ, এই দুটো হচ্ছে আমাদের ডায়ামিটার। এখন আমরা জানি যে ইলিপসের উপরে যে কোনো একটা পয়েন্ট কিভাবে নিতে হয় বলো, মনে আছে? এ কস থিটা, কমা বি সাইন থিটা, হ্যাঁ কি না? ইলিপসের উপরে যে কোনো পয়েন্ট এইভাবে নিতে হয়, যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলতে পারবে ছবি অনুযায়ী, দেখো এই যে এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে বলো? এইটুকু হচ্ছে থিটা, আর এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে টোটালটা কত হবে? 90 + থিটা। 90 + থিটা। তো সেক্ষেত্রে কিউ পয়েন্টটাকে আমরা তাহলে কিভাবে লিখবো? কিউ পয়েন্টটাকে লিখবো এ কস 90 + থিটা, কমা বি সাইন 90 + থিটা। তার মানে এটা হচ্ছে কত? -a সাইন থিটা, কমা বি কস থিটা। বুঝতে পারলে? তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম এবং কিউ পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম। এবার অ্যান্সারে চলে এসো। লেট দা ইলিপস বি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1। The parametric equation of the ellipse can be taken as এরকম ভাবে নিতে হয় প্যারামেট্রিক ইকুয়েশন এক্স ইজ ইকাল টু এ কস থিটা, কমা ওয়াই ইজ ইকাল টু বি সাইন থিটা। এটা হচ্ছে আমাদের ইলিপসের প্যারামেট্রিক ইকুয়েশন। এখন আমরা প্রথমে এর রেডিয়াস অফ কার্ভেচারটা বার করে নিই, তারপর বাকি জিনিসগুলো দেখা যাচ্ছে কি হয় না হয়। তো এখন আমাকে বলো ডিএক্স ডি থিটা তার মানটা কত? এক্স ইজ ইকাল টু ছিল এ কস থিটা, তাহলে ডিএক্স ডি থিটা কত হবে? A sin থিটা।
মাইনাস এ সাইন থিটা। আর ডিওয়াই ডি থিটা কত হবে? এটা বি কস থিটা হবে। বি কস থিটা। এই দুটোকে ভাগ করে দাও, ভাগ করে দিলে থিটা কেটে যাবে, ডিওয়াই বাই ডিএক্স পাওয়া যাবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে বি কস থিটা বাই মাইনাস এ সাইন থিটা। তার মানে মাইনাস বি বাই এ কট থিটা। আচ্ছা, এবার এটাকে আরেকবার ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু এক্স। বাঁ দিকটা হচ্ছে ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান মাইনাস বি বাই এ কনস্ট্যান্ট থাকলো, কট থিটার ডেরিভেটিভ কি হবে? মাইনাস কোসেক স্কোয়ার থিটা, সঙ্গে একটা ডি থিটা বাই ডি এক্স থাকবে, তাই তো? আচ্ছা, ডি থিটা বাই ডি এক্স। তার মানে এটাকে উল্টে লিখতে হবে। তাহলে 1/-a sin থিটা, দ্যাট মিনস এটা আসছে মাইনাস বি বাই এ স্কোয়ার কোসেক টু দি পাওয়ার থ্রি থিটা। বুঝতে পারলে? আচ্ছা, এইবার রেডিয়াস অফ কার্ভেচার রো, তার ফর্মুলাটা কি ছিল? আমরা এই ফর্মুলাটা ইউজ করব। 1 + y1 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2, এই ফর্মুলাটা ইউজ করব। y1 মানে আমরা জানি বি স্কোয়ার বাই এ স্কোয়ার কট স্কোয়ার থিটা, পাওয়ারে 3/2। আর y2 মানে হচ্ছে মাইনাস বি বাই এ স্কোয়ার কোসেক টু দি পাওয়ার 3 থিটা। ঠিক আছে, এটাকে একটুখানি সিম্পলিফাই করো। এই কটটাকে লেখো কস বাই সাইন দিয়ে লসাগু করে দাও। তাহলে উপরেরটা হচ্ছে আমাদের এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2। আর নিচেরটা কোসেক কিউব কেটে যাবে, এ স্কোয়ারও কেটে যাবে, তাহলে পড়ে থাকবে -a। এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। রেডিয়াস অফ কার্ভেচার রো সেটা আমরা বার করে ফেলেছি। এবার জাস্ট পয়েন্ট গুলো বসাতে হবে, আর কিছুই না। ঠিক আছে, তো এইবার আমরা ছবিতে যেটা এঁকেছিলাম সেইটাকে এখানটায় একটুখানি লিখছি। লেট পি সি বি ড্যাশ অ্যান্ড কিউ সি কিউ ড্যাশ বি এ পেয়ার conjugate
diameters of the ellipse. Then the coordinate of the point P and Q can be taken as P পয়েন্টটা হচ্ছে এরকম, and কিউ পয়েন্টটা অলরেডি আমরা ছবিতে লিখেছিলাম -a sin θ, b cos θ। আচ্ছা, তো পি পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার রো আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি। এবার কিউ পয়েন্টে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার রো ড্যাশ সেটা বার করতে হবে। তো রো ড্যাশ হচ্ছে রো অ্যাট কিউ, তার মানে রো অ্যাট থিটা ইজ ইকাল টু π/2 প্লাস থিটা, তাই কি না? ব্যাপারটা চিন্তা করে দেখো, পি পয়েন্টে আমাদের অ্যাঙ্গেলটা কি ছিল? থিটা ছিল। আর কিউ পয়েন্টের জন্য অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? θ+90, এই যে θ+90। তার মানে আমরা যদি রো এর যে মানটা পেলাম সেখানে থিটার জায়গাতে θ+90 বসিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা রো ড্যাশটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে বসিয়ে দাও। মাইনাস a² sin² 90 প্লাস থিটা, থিটার জায়গায় জাস্ট আমরা 90 প্লাস থিটা বসাচ্ছি। b² cos² 90 প্লাস থিটা হোল টু দি পাওয়ার 3/2 বাই এবি। কি আসছে এটাকে ভাঙলে? a² cos² θ প্লাস b² sin² θ হোল টু দি পাওয়ার 3/2 বাই এবি। ব্যাস, রো ড্যাশ পেয়ে গেলাম। এবার যেটা প্রমাণ করতে বলেছিল তার লেফট সাইডে যে জিনিসটা রয়েছে সেই মানটাকে বার করো। ρ টু দি পাওয়ার 2/3 প্লাস ρ' টু দি পাওয়ার 2/3। রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস সেটা যেহেতু একটা লেন্থ, সেটা যেহেতু কখনোই নেগেটিভ হতে পারে না, সেই কারণে আমরা নেগেটিভ সাইন গুলোকে বাদ দিয়ে শুধুমাত্র প্লাস সাইন গুলোকে নেব। ঠিক আছে, তাহলে ρ টু দি পাওয়ার 2/3 তার মানটা হচ্ছে এরকম। আর ρ'টু দি পাওয়ার 2/3 তার মানটা হচ্ছে এরকম।
লসাগু করে দাও। এ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ওয়ান, বি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ওয়ান। দেখো প্রমাণ হয়ে গেছে। এগুলো বড় অঙ্কে মানে 10 নাম্বারে দিতে পারে, বুঝতে পারলে? 5-এও দিয়ে দেয় অনেক সময়। দিলে তো কিছু করার নেই, আমাদের সলভ করেই আসতে হবে। ওকে। খুব একটা কঠিন, একটু বড় আছে তবে কঠিন নয়, একই না? বলো, কোনো অসুবিধা? বুঝতে পারলে একই না? স্যার বলছি ওই ফার্স্ট লাইনটা কি করে আসলো বুঝতে পারছি না। ফার্স্ট লাইনটা বলতে? আম, না না স্যার, একদম লাস্ট স্লাইড যেটা করলেন এখন, হ্যাঁ, এখানের যে ওই নিচে ab টু দি পাওয়ার 2/3 আসছে ওটা বুঝতে পারছি না। এই যে রো এর পাওয়ারে 2/3 নেওয়া হয়েছে যে, রো মানে হচ্ছে এটা, এইটা হচ্ছে রো। তাহলে পাওয়ারে 2/3 নিলে নিচে এবি আছে, তার পাওয়ারে 2/3 হয়ে যাবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। ঠিক আছে, চলে এসো নেক্সট প্রবলেমে। if the পোলার ইকুয়েশন, পোলার মানে আর এবং থিটা দিয়ে থাকবে, হ্যাঁ সেটাকে পোলার বলা। পোলার ইকুয়েশন ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি, দ্যাট ইজ আর এবং থিটা দিয়ে যে ইকুয়েশন বা যে কার্ভ থাকে সেটাকে বলা হয় পোলার ইকুয়েশন অফ এ কার্ভ বি আর ইজ ইকাল টু এফ। মানে এরকম দেখতে একটা কার্ভ আমাদের রয়েছে, যেখানে এফ থিটা হচ্ছে ইভেন ফাংশন। এফ থিটা হচ্ছে একটা ইভেন ফাংশন অফ থিটা। তাহলে আমাদের দেখাতে হবে, শো দ্যাট, কি দেখাতে হবে? দা কার্ভেচার, কার্ভেচার, হ্যাঁ, নট রেডিয়াস অফ কার্ভেচার, কার্ভেচার at the point, at the point theta is equal to 0 is f of 0 minus f double dashed 0 by f of 0 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কাছে একটা পোলার কার্ভ দেওয়া রয়েছে আর ইজ ইকাল টু এফ থিটা, যেখানে এফ থিটাটাকে বলা রয়েছে একটা ইভেন ফাংশন। আমাদের কার্ভেচার বার করতে হবে অ্যাট থিটা ইজ ইকাল টু 0। ঠিক আছে, তো প্রথমে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বার করব, দিয়ে সেটাকে উল্টে দেব, তাহলেই কার্ভেচার হয়ে যাবে, তাই কি না? আচ্ছা, ইভেন ফাংশন কাকে বলে মনে আছে? সিন্স
f theta is an even function of theta, then ইভেন ফাংশনের ডেফিনেশনটা ছিল, মনে করে দেখো, এই এফ থিটা যদি ইভেন ফাংশন হয় তাহলে এফ অফ মাইনাস থিটা সমান এফ অফ থিটা হবে। এইটা হচ্ছে ইভেন ফাংশনের ডেফিনেশন। হ্যাঁ, বোথ সাইডে ডেরিভেটিভ করে দাও উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে এটা হচ্ছে এফ ড্যাশ মাইনাস থিটা ইন্টু -1, আর ডান দিকটা হচ্ছে এফ ড্যাশ থিটা। এবার এক কাজ করো, থিটা ইজ ইকাল টু 0 বসিয়ে দাও, যেহেতু আমাদের থিটা ইজ ইকাল টু 0 পয়েন্টে বলেছে। তাহলে এখান থেকে আমরা এফ ড্যাশ জিরোর মানটা পেয়ে যাচ্ছি, যেটা কিনা অবশ্যই হচ্ছে 0। ওকে, এইবার আমাকে বলো, পোলার কার্ভের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার রো, তার ফর্মুলা কি ছিল? আর স্কোয়ার প্লাস R1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 হুম। ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস 2R1 স্কোয়ার মাইনাস R2। হুম। আচ্ছা, আর মানে হচ্ছে এফ থিটা, আর ওয়ান মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তার মানে এফ ড্যাশ থিটা। পুরোটার পাওয়ারে 3/2। আর নিচেও তাই, আর হচ্ছে এফ থিটা, আর ওয়ান হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আর টু হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে। এইবার আমাদের থিটা ইজ ইকাল টু 0 পয়েন্টে বলেছিল, তার মানে রো অ্যাট থিটা ইজ ইকাল টু 0 ইজ ইকুয়াল টু, বসিয়ে দাও থিটার জায়গায় 0, তাহলে এফ অফ 0 তার স্কয়ার প্লাস এফ ড্যাশ 0, সেটা অলরেডি আমরা 0 পেয়ে গেছি, তারপরে নিচেই এফ অফ 0 তার স্কয়ার প্লাস 2 এফ ড্যাশ 0 মানে 0 মাইনাস এফ অফ 0 এফ ডবল ড্যাশ 0। বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার রো অ্যাট থিটা ইজ ইকাল টু 0। তাহলে উপরে থাকছে এফ অফ 0 হোল টু দি পাওয়ার 3,
আর নিচের থেকে একটা f(0) কমন যাচ্ছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে f(0) মাইনাস f"(0)। একটা f(0) কেটে দাও, তাহলে উপরে থাকছে f(0) তার স্কয়ার, আর নিচে থাকছে f(0) মাইনাস f"(0)। হয়ে গেল। আচ্ছা, এইবার তাহলে কার্ভেচার সেটা কি হবে? কার্ভেচার, কার্ভেচার মানে হচ্ছে 1/রেডিয়াস অফ কার্ভেচার, দ্যাট ইজ যেটা আমরা পেলাম সেটাকে জাস্ট উল্টে দেব, তাহলেই আমরা কার্ভেচারটা পেয়ে যাব। বলো, কোনো অসুবিধা? বুঝতে পারলে নাকি না? 5, বোঝা গেছে? মুজাহিদ, হ্যাঁ স্যার। সুদীপ্তা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। চলে এসো নেক্সট প্রবলেমে। এটাও ইম্পর্টেন্ট প্রবলেম। এগুলো সবই বড় কোয়েশ্চেনে আসার মতো প্রবলেম, হ্যাঁ। শর্ট কোয়েশ্চেনের গুলো আগের দিন আমরা করেছি। ইফ, সব কি 10 নম্বরে আসবে না 5 নম্বরেও আসতে পারে? পাঁচেও আসতে পারে, পাঁচেও আসতে পারে। If CP and CD be a pair of conjugate semi diameter, সেমি মানে হচ্ছে অর্ধেক, সেমি ডায়ামিটার, কনজুগেট মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অফ অ্যান ইলিপস, prove that the radius of curvature at P is CD তার কিউব বাই AB, যেখানে, হুম, ঠিক আছে, আর এটা লিখতে হবে। তাহলে সিপিসিডি হচ্ছে কনজুগেট ডায়ামিটার, আমাদের প্রমাণ করতে হবে পি পয়েন্টে যে রেডিয়াস অফ কার্ভেচারটা হবে সেটা হবে সিডি কিউব বাই এবি। বুঝতে পেরেছো? তো একটু আগে ইলিপসের যে অঙ্কটা করলাম ওই রকমই হবে। ছবিটা যদি আঁকা হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইলিপসটা হবে এইরকম। এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে সিকিউ, যেহেতু সেমি ডায়ামিটার বলেছে সেই কারণে আমরা অর্ধেক আঁকলাম। এখন আমাকে বলতে পারবে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে? স্যার ওই অ্যাঙ্গেলটা থিটা তো? অ্যাঙ্গেলটা থিটা।
তাহলে a cos থিটা কমা b sin থিটা হবে। হুম। আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে? ওটা হবে মাইনাস a sin থিটা কমা b cos থিটা। আচ্ছা, এটা কিউ ছিল না, কোয়েশ্চেনে কি ছিল? সিপি আর সিডি। সিপি আর সিডি, তাহলে এটা ডি হবে। ডি হবে। আর সি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে 0 0। ঠিক আছে। এখন আমাদের সিডি কিউব, তাহলে সিডি এই দূরত্বটা কি হচ্ছে বলো? নাও, আচ্ছা এক কাজ করো, প্রথমে তুমি এই পোর্শনটা পুরোটা করে ফেলতে হবে। এই যে এই লেট এখান থেকে শুরু করে হুম একদম এই পর্যন্ত, এই পর্যন্ত সেম পুরোটা করে ফেললে, তাহলে পুরোটা করে ফেলার পরে রো সমান পেয়ে যাচ্ছ। কত পাচ্ছ রো সমান? কথা দেখে দেখে বলো। ফার্স্ট অঙ্কটাই রো সমান কত এসেছিল? a স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই মাইনাস ab। হুম। তাহলে এই পর্যন্ত ফার্স্ট অঙ্কটা থেকে পুরো সেম টু সেম করে ফেললে। ঠিক আছে। এইবার আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে একটুখানি চেঞ্জ হবে। সেটা কি না, সিডি এই দূরত্বটাকে আমাদের বার করতে হবে। সিডি, সি পয়েন্টের কোঅর্ডিনেট জানো, ডি পয়েন্টের কোঅর্ডিনেট জানো, তাহলে দুটো পয়েন্টের মধ্যে দূরত্বের ফর্মুলা কি মনে আছে? x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, একই না? বলো। তাহলে সিডি কিউব যদি করা হয় সেটা কত হচ্ছে? এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2। ব্যাস, তাহলেই দেখো রো ইজ ইকাল টু হয়ে গেল সিডি তার কিউব বাই এবি। বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, বুঝতে পেরেছো না? ঠিক আছে, লাস্ট আরেকটা অঙ্ক করো, তাহলেই আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। নেক্সট প্রবলেম। if rho 1 rho 2 be the radius of curvature at the extremities মানে শীর্ষবিন্দু বা প্রান্তবিন্দু of any chord, chord মানে হচ্ছে জ্যা, of the cardioid। কার্ডিওয়েড হচ্ছে একটা কার্ভের নাম, হ্যাঁ। কার্ভটা হচ্ছে এরকম, আর ইজ ইকাল টু এ
ওয়ান প্লাস কস থিটা। এই কার্ভটার নাম হচ্ছে কার্ডিওয়েড, ঠিক আছে। তাহলে রো ওয়ান আর রো টু হচ্ছে আমাদের এই কার্ডিওয়েডের একটা কর্ড রয়েছে, একটা জ্যা রয়েছে, তার যে দুটো প্রান্ত বিন্দু, সেই দুটো প্রান্ত বিন্দুতে রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে রো ওয়ান অ্যান্ড রো টু। হ্যাঁ, হুইচ পাসেস থ্রু পোল। তোমরা জিওমেট্রি পড়েছিলে ফার্স্ট সেমিস্টারে? সেকেন্ড সেমিস্টারে জিওমেট্রি ছিল না তোমাদের? হ্যাঁ স্যার ছিল। হুম। তাহলে ওই যে জিওমেট্রিতে পোলার ইকুয়েশন বলে যে চ্যাপ্টারটা পড়েছিলে, ওটাই কিন্তু এখানে ইউজ হচ্ছে। হ্যাঁ, পোল। ঠিক আছে, না জানলেও অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। দেন প্রুফ দ্যাট। তাহলে আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? রো ওয়ান স্কোয়ার প্লাস রো টুর স্কোয়ার সমান 16/9 এ স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে প্রথমত ছবিটা আঁকি। হ্যাঁ, যে কার্ভটা দেয়া রয়েছে আর ইজ ইকাল টু এ ওয়ান প্লাস কস থিটা, এটার নাম হচ্ছে কার্ডিওয়েড। এর ছবিটা দেখতে হয় এইরকম হার্ট শেপ। হ্যাঁ, ছবিটা হয় হার্ট শেপ। মানে এটা যদি অরিজিন হয় আর এটা যদি এক্স অ্যাক্সিস হয়, সেক্ষেত্রে এর ছবিটা হবে এরকম হার্টের মতো দেখতে, হার্ট শেপ। ঠিক আছে, কার্ডিওয়েডের ছবি হচ্ছে এটা, হার্ট শেপ। বুঝতে পারলে? এইটা হচ্ছে অরিজিন, বা এটাকে পোলও বলা চলে। পোল এবং অরিজিন একই। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা একটা কর্ড নিচ্ছি, যেটা কিনা পাসিং থ্রু পোল। এই যে আমাদের কোয়েশ্চেনে বলেছে হুইচ পাসেস থ্রু পোল, মানে আমাদের যে কর্ডটা নেব সেই কর্ডটা পোল দিয়ে পাস করব। এখন এই পয়েন্টের নামটা মনে করো পি, আর এই পয়েন্টের নামটা কিউ। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা মনে করো θ1। তাহলে পি পয়েন্টে অ্যাঙ্গেলটা হচ্ছে θ1। তো কিউ পয়েন্টে অ্যাঙ্গেলটা কত হবে বলো? এটা একটা স্ট্রেট লাইন, মানে এই অ্যাঙ্গেলটা পাই। তাহলে কিউ পয়েন্টে অ্যাঙ্গেলটা কত হবে? অবশ্যই পাই প্লাস θ1। বলো হ্যাঁ কিনা। তাই না? হ্যাঁ স্যার। হুম। তাহলে লেখো, লেট পি ও কিউ বি এ chord of the cardioid which passes through the pole। ঠিক আছে, let θ1 be the
অ্যাঙ্গেল at P, then theta 1 plus pi will be the angle at Q। ঠিক আছে। আচ্ছা, এইবার তুমি চিন্তা করে দেখো, আগের দিন আমরা এই কার্ভটার রেডিয়াস অফ কার্ভেচার বার করেছিলাম অ্যাট এনি পয়েন্ট থিটা। তো খাতা দেখে আমাকে বলো এর রেডিয়াস অফ কার্ভেচার রো সেটা কত এসেছিল। আগের দিনের খুব সম্ভবত লাস্ট অঙ্ক। কত এসেছিল? খাতার পেজটা উল্টাও, তাহলেই তো দেখতে পাবে। স্যার 3√2/2। না, ওটা তো একটা পার্টিকুলার পয়েন্ট, থিটা পয়েন্টে। এরকম একটা আসেনি, 2/3√2ar। সুদীপ্তা, হ্যাঁ স্যার। ছিল না এরকম একটা অঙ্ক? স্যার এসছে আগের অঙ্কটা। লাস্টের আগের অঙ্কটা, হ্যাঁ, 5 নম্বর অঙ্কটা ছিল। 5 নাম্বার অঙ্কটা, হ্যাঁ। তাহলে ওই জিনিসটাই কিন্তু এখানে আবার করতে হবে, হ্যাঁ। তো এইটা, এই রোটা যেভাবে এসেছিল সেম জিনিস ওই পুরো অঙ্কটা এখানে করতে হবে। তো আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে স্টার দিয়ে রাখলাম, এখানে ওই পুরো জিনিসটা করতে হবে। তো রোটা হচ্ছে এরকম, তাহলে রো 1 সেটা কি হবে বলো? রো 1, রো 1 মানে হচ্ছে রো অ্যাট পি, রো অ্যাট পি। পি মানে থিটা=θ1, পি পয়েন্টে অ্যাঙ্গেলটা হচ্ছে θ1। তাহলে সেটা হবে 2/3√2a আর। মানে কত? আর মানে হচ্ছে a1 প্লাস কস থিটা। তাহলে a1 প্লাস কস θ1। ঠিক আছে। এটাকে একটুখানি সিম্পলিফাই করো, একটা এ বাইরে বেরিয়ে যাবে। 1 প্লাস কস θ1 সেটা মানে হচ্ছে 2 cos² θ1/2। তাহলে আর একটা 2 বাইরে বেরিয়ে গেল, একটা কস বাইরে বেরিয়ে গেল, cos θ1/2। বুঝতে পারলে? ঠিক একইভাবে রো 2 সেটা কি হবে, সেটা হচ্ছে রো অ্যাট θ = θ1 প্লাস পাই।
তার মানে ফাইনাল যে অ্যান্সারটা পেলাম সেখানে θ1 এর পরিবর্তে তুমি θ1 প্লাস পাই বসিয়ে দাও। ঠিক আছে, তো এটা কত হবে? -4a/3 সাইন θ1/পাই। এইবার যেটা প্রমাণ করতে বলেছিল সেটা বার করো। ρ1 স্কোয়ার প্লাস ρ2 স্কোয়ার। তাহলে 4a/3 তার হোল স্কোয়ার কমন চলে যাচ্ছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1। তার মানে এটাই হচ্ছে আমাদের 16a² বাই 9 হয়ে গেল। বুঝতে পারলে? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। না স্যার, বলতে পেরেছি। এখানেই আমাদের কার্ভেচার চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। নেক্সট যে চ্যাপ্টারটি আমরা করব সেটা হচ্ছে এল হসপিটাল রুল। চ্যাপ্টারের নাম হচ্ছে ইনডিটারমিন্যান্ট ফর্ম। বা অনেকে এল হসপিটাল রুলও বলে থাকে। অনেকে আবার লাপিটাল রুলও বলে থাকে। যার যা ইচ্ছা সে তাই বলে, কোনো অসুবিধা তাতে নেই। ঠিক আছে, ওকে। তো ইনডিটারমিন্যান্ট ফর্ম ব্যাপারটা কি সেটা একটুখানি আগে দেখে নাও। আমি যদি তোমাকে একটা লিমিটের মানটা বার করতে বলি, ধরো আমি তোমাকে এই লিমিটটা বার করতে বললাম, লিমিট x টেন্ডস টু 0 tan x -x বাই x - sin x। এই লিমিটটা আমি তোমাকে বার করতে বললাম। তাহলে তুমি প্রথমেই কি ভাববে, না আমি সরাসরি এক্স এর জায়গাতে 0 বসিয়ে দেব। তো এক্স এর জায়গাতে যদি 0 বসাও, উপরের মানটা কত আসছে বলতে পারবে? x = 0 আসলে উপরের ভ্যালুটা কত হচ্ছে? tan x - x, এর ভ্যালুটা কত? স্যার 0। 0। আর নিচের ভ্যালুটা কত আসছে? এটাও 0। এটাও 0। তাহলে আমরা দেখতে পেলাম যে লিমিটটা রয়েছে সেটাই যদি আমরা এক্স এর মানটা বসাই তাহলে সেটা 0/0 ফর্মে চলে আসছে। তো এই 0/0 ফর্ম হচ্ছে একটা ইনডিটারমাইন্ড ফর্মস। ঠিক আছে, মানে এই রকম ফর্মে থাকলে আমাদের লিমিটের মানটা সাধারণত যেভাবে আমরা ক্যালকুলেট করি, মানে ক্লাস 12 পর্যন্ত যেভাবে শিখে এসেছি সেইভাবে ক্যালকুলেট করাটা পসিবল নয়। বুঝতে পেরেছো? তাহলে 0/0 হচ্ছে একটা ইনডিটারমাইন্ড ফর্ম। এছাড়াও আরো অনেক ইনডিটারমিন্যান্ট ফর্ম রয়েছে। সেগুলো কি? প্যারা চেঞ্জ করে লেখো, দা ইনডিটারমিন্যান্ট ফর্ম।
আর প্রথমত 0/0, আচ্ছা ইনফিনিটি বাই ইনফিনিটি, আচ্ছা 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0, তারপর ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইটিসি। হ্যাঁ, এছাড়াও আরো অনেক রয়েছে, এগুলোই হচ্ছে মেজর। তো কোনো লিমিটের অঙ্কের ক্ষেত্রে লিমিটের মানটা বসিয়ে যদি এই রকম দেখতে কোনো একটা ফর্ম আসে, তখন আমরা সেটাকে বলবো ইনডিটারমাইন ফর্ম। অর্থাৎ ক্লাস 12 পর্যন্ত যে নিয়মগুলো আমরা শিখেছি সেই সমস্ত নিয়মে এই লিমিটটাকে সলভ করা যাবে না। তাহলে কিভাবে আমরা এই লিমিটটাকে সলভ করব? তো এই লিমিটগুলোকে সলভ করার জন্য আমাদের এবার এল হসপিটাল রুল, এই নিয়মটাকে শিখতে হবে। বুঝতে পেরেছো? কোনো লিমিট যদি ইনডিটারমাইন ফর্মে থাকে, তাহলে সেই লিমিটটাকে সলভ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এল হসপিটাল রুলের। কথা বোঝা গেছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এল হসপিটাল রুলটা কি সেটা একটু দেখে নাও। এটা অ্যাকচুয়ালি একটা থিওরেম। কি বলা হচ্ছে দেখো, ইফ এফ এক্স অ্যান্ড জি এক্স বি, নাম্বার 1 কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এর বাংলা হচ্ছে সন্ততা, যেটা তোমরা ক্লাস 12-এ পড়েছিলে। আর নাম্বার 2 ডেরাইভেবল, মানে হচ্ছে অবকলন যোগ্য, যেটা তোমরা ক্লাস 11 এবং 12 দুটোতেই পড়েছিলে। ইন দা ওপেন ইন্টারভাল a, a+a। তাহলে কন্ডিশন গুলো কি কি রয়েছে? এফ এক্স আর জি এক্স এই দুটোকে সন্তত হতে হবে এবং অবকলন যোগ্য হতে হবে। এবং থার্ড কন্ডিশন হচ্ছে এফ অফ এ আর জি অফ এ এই দুটোকেই জিরো হতে হবে। ঠিক আছে, এই দুটোকেই জিরো হতে হবে। তাহলে এই তিনটে কন্ডিশন যদি মেনটেন করে, সেক্ষেত্রে এল হসপিটাল রুল বলছে তোমার লিমিটটা যদি এরকম থাকে, লিমিট x টেন্ডস টু f(x/gx), এরকম যদি তোমার লিমিটটা থাকে, তাহলে তুমি সেই লিমিটটাকে এইভাবে লিখতে পারবে। কিভাবে? লিমিট x টেন্ডস টু উপরে যেটা রয়েছে f(x), তার ডেরিভেটিভ f'(x), আর নিচে যেটা রয়েছে gx, তার ডেরিভেটিভ g'(x). বুঝতে পারলে? এটাই হচ্ছে এল হসপিটাল রুল। উপরেরটা ডেরিভেটিভ করে উপরে বসবে, নিচেরটা ডেরিভেটিভ করে নিচে বসবে। বোঝা গেল? তবে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে গেলে আমাদের লিমিটের মধ্যে যেটা থাকবে সেটাকে কিন্তু এইরকম বাই ফর্মে থাকতেই হবে, না হলে হবে না। যদি না থাকে তুমি সেটাকে সাজিয়ে এইরকম বাই ফরম্যাটে করে নেবে। ঠিক আছে? ওকে। তো এইবার তাহলে চলে আসো প্রবলেমে। দেখো, ফার্স্ট যে প্রবলেমটা একটু আগে আমরা লিখেছিলাম ওই প্রবলেমটাই লেখো। তাহলে এটা 0/0 ফর্মে রয়েছে। এখন যদি তুমি এর উপর এল হসপিটাল রুল অ্যাপ্লাই করো,
তাহলে কি হবে, উপরেরটা ডেরিভেটিভ করে উপরে বসবে, নিচেরটা ডেরিভেটিভ করে নিচে বসবে। তো উপরেরটা ডেরিভেটিভ করলে কি হবে, কে বলতে পারে? tan x এর ডেরিভেটিভ কি হয়? উপরেরটা ডেরিভেটিভ করলে এরকম হচ্ছে, আর নিচেরটা ডেরিভেটিভ করলে এরকম হচ্ছে, তাই কি না? হ্যাঁ স্যার, এরকমই এসছে। পাশে লিখতে পারো বাই এল হসপিটাল রুল। আচ্ছা, সেকে স্কোয়ার মাইনাস ওয়ান, সেটা মানে কি? ট্যান স্কোয়ার এক্স। আর ওয়ান মাইনাস কস এক্স সেটা থাকলো ওখানে। আচ্ছা, লক্ষ্য করে দেখো, এক্স এর জায়গায় তুমি আবার যদি জিরো বসাও, তাহলে আবার উপরেরটাও জিরো হয়ে যাচ্ছে, নিচেরটাও জিরো হয়ে যাচ্ছে, তাই না? তো আবার কিন্তু এটা জিরো বাই জিরো ফর্মে চলে আসলো। তার মানে আবার এল হসপিটাল অ্যাপ্লাই করা যাবে। সেক্ষেত্রে উপরেরটা ডেরিভেটিভ করে উপরে বসবে, নিচেরটা ডেরিভেটিভ করে নিচে বসবে। ট্যান স্কোয়ারের ডেরিভেটিভ টু ট্যান এক্স ইন্টু সেকের স্কোয়ার এক্স, আর নিচেরটা ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্স। পাশে লেখো বাই এল হসপিটাল রুল। ঠিক আছে। আচ্ছা, সাইন এক্স এর সঙ্গে ট্যান এক্স এর মধ্যে একটা সাইন এক্স আছে, সেটা কেটে যাচ্ছে। তাহলে এটা থাকছে টু সাইন বাই কস, সাইনটা কেটে গেলে ওয়ান বাই কস ইন্টু সেক টু দি পাওয়ার টু। এক্স এর জায়গায় জিরো বসাও, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান। ব্যাস, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। বলো দেখি, কে বুঝতে পারলে না? খুব সহজ ব্যাপার। এর উপর দেখি লাস্ট ইয়ারে কি কি এসেছিল। স্যার, বলো। জিরো বাই জিরো ফর্ম যতবারই আসবে ততবারই করতে হবে হ্যাঁ, এল হসপিটাল। ততবারই করতে হবে, শুধু জিরো বাই জিরো বলে না, ওই যে ফর্ম গুলো ইনফিনিটি আমরা বাই ইনফিনিটি আসলেও হবে। হ্যাঁ, ওই ফর্ম গুলোর মধ্যে যেটাই আসুক না কেন, ততবারই আমাদের এল হসপিটাল রুল ইউজ করতে হবে। ঠিক আছে। হুম। এই দেখো, একটা কোয়েশ্চেন দিয়েছিল যে হোয়েন ডু ইউ ইউজ এল হসপিটাল রুল, তাহলে কি হবে এটার অ্যান্সার? যখন ওই জিরো বাই জিরো, ইনফিনিটি বাই ইনফিনিটি সব ফর্ম গুলো থাকবে। তাহলে এটা লিখতে হবে, ইফ দ্য গিভেন লিমিট
is in indeterminate form, then we use এল হসপিটাল রুল। খুব সহজ ভাষায় বললাম, ঠিক আছে। আচ্ছা, 2 মার্কসের এটা দিয়েছিল। আর তাছাড়া, ও, 2 মার্কসের আরো দিয়েছিল একটা, হোয়াট ডু ইউ মিন বাই ইনডিটারমাইন্ড ফর্ম। তাহলে ইনডিটারমাইন্ড ফর্ম বলতে তুমি কি বোঝো? তো এই যে একদম শুরুতে লিখলাম, দ্য ইনডিটারমাইন্ড ফর্ম আর দিস, এটা লিখলেই হয়ে যাবে। ঠিক সেমই আছে, অ্যান্সার দুটোই অনেকটা। সেম অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা, তাহলে 2 মার্কসের দুটো হয়ে গেল, চার, চার হয়ে গেল। আর দেখি, আর না, আর বড় কোয়েশ্চেনে কিছু দেয়নি বুঝলে এই চ্যাপ্টার থেকে তোমাদের এবছর। তবে দিতেই পারে, নেক্সট ইয়ার দিতেই পারে। দুটো দুটো 2 মার্কসের দিয়েছে, তো এই জন্য আর বড় কোশ্চেন দেয়নি। ঠিক আছে, তাও বড় কোশ্চেন আমাদের পড়ে যেতে হবে। এই যে লিমিটের এই ফার্স্ট যে অঙ্কটা করলাম, সেটা কিন্তু 2 মার্কসের জন্য। 5 মার্কস আশা করাটা বেকার। 5 মার্কসের ক্ষেত্রে আরেকটু বড় আসবে। ঠিক আছে, তাহলে আগের দুটো চ্যাপ্টারে কত করতে পারছিলেন? আগের দুটো চ্যাপ্টার মানে রিডাকশন ফর্মুলা, কার্ভেচার এবং এল হসপিটাল রুল, এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে কত নাম্বারের অ্যান্সার হচ্ছে? সেই রিডাকশন ফর্মুলা থেকে 10 মতো এসেছিল, আর কার্ভেচার থেকে 5। আর এর থেকে 4, তাহলে 19। 19 নাম্বার, মানে প্রায় 50%-এর কাছাকাছি হয়ে গেল। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে, চলো আরেকটা প্রবলেম করো, নেক্সট প্রবলেম। লিমিট x টেন্স টু 0, 1/x মাইনাস 1/sin x। তো এটা কোন ফর্মে রয়েছে সেটা আগে তোমাকে দেখতে হবে। এক্স এর জায়গায় 0 বসালে প্রথমটা ইনফিনিটি, দ্বিতীয়টাও ইনফিনিটি, তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে রয়েছে। এটা কি ইনডিটারমাইন্ড ফর্ম? অবশ্যই ইনডিটারমাইন্ড ফর্ম, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ হুম। স্যার। তো এর উপর আমরা এল হসপিটাল রুল ইউজ করব, কিন্তু এল হসপিটাল রুল ইউজ করতে গেলে এই জিনিসটাকেই আমাদের বাই আকারে নিতে হবে। তাহলে বাই আকারে নেওয়ার জন্য আমরা এটাকে লসাগু করে নিচ্ছি। এক্স সাইন এক্স, আর উপরে হচ্ছে সাইন এক্স মাইনাস এক্স। লক্ষ্য করো, লসাগু করার পরে এটা আবার 0/0 ফর্ম হয়ে গেল। তাহলে একই কিন্তু, হ্যাঁ, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মও যা, 0/0 ফর্মও তাই, সবই ইনডিটারমাইন্ড ফর্ম। এবার তুমি এল হসপিটালটা ইউজ করো, বলো, করো। এটা তোমরা প্রত্যেকেই করতে পারবে, উপরেরটা ডেরিভেটিভ করে উপরে বসাও, নিচেরটা ডেরিভেটিভ করে নিচে বসাও, দিয়ে ফাইনাল অ্যান্সার কি আসছে আমাকে বলো। খুব সহজ অঙ্ক।
এর ফাইনাল অ্যান্সার 0 আসছে। জিরো আসছে। হ্যাঁ স্যার। হুম। তাহলে এইটা হচ্ছে cos x মাইনাস ওয়ান, নিচে হচ্ছে x cos x প্লাস সাইন এক্স। আচ্ছা, এক্স এর জায়গায় জিরো বসালে এটা আবার 0/0 ফর্ম হয়ে গেল। তাহলে আবার এল হসপিটাল রুল। cos x থাকলো x এর ডেরিভেটিভ ওয়ান, এক্স থাকলো cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ cos x। তো এক্স এর জায়গায় জিরো বসালে উপরেরটা জিরো হচ্ছে আর নিচেরটা কত হচ্ছে, টু হচ্ছে। 0/2 মানে অবশ্যই জিরো। ঠিক আছে। ওকে, নেক্সট প্রবলেম। লিমিট x tends to 0 cot x into log of 1 plus x by 1 minus x। তো এটা গুণ আকারে আছে, আমাদের প্রথমে বাই আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে বাই আকারে সাজাতে গেলে cot x টাকে আমি লিখতে পারি 1/tan x, তাই না? তাহলে নিচে হচ্ছে tan x আর উপরে ওই লগটা থাকছে, লগের ভাগ মানে আবার বিয়োগ হয়ে যায়। বুঝতে পারলে? এইবার তুমি এক্স এর জায়গায় জিরো বসাও, দেখো এটা 0/0 ফর্ম চলে আসছে। বলো এটার অ্যান্সার কি আসছে এল হসপিটাল রুল ইউজ করলে? স্যার 2 আসছে ফাইনাল অ্যান্সার।
কত আসছে? 2 আসছে। একবার ডেরিভেটিভ করলেই হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, এইবার একটু অন্য ধরনের প্রবলেম করো। লিমিট x টেন্ডস টু 0, sin x by x হোল টু দি পাওয়ার 1 বাই এক্স। তো এখানে দেখো ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল আছে, তাই না? তো যখনই এইরকম থাকবে ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল, তখন আমরা এই লিমিটের মধ্যে যে জিনিসটা থাকবে সেটাকে একটা কিছু ধরে নেব। প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই একই টাইপ। ক্যাপিটাল এ সমান আমরা এই জিনিসটা ধরে নিচ্ছি। বোথ সাইডে লগ নিয়ে নাও। তাহলে 1/x সামনে চলে আসলো। এবার বোথ সাইডে লিমিট নিয়ে নাও। লিমিট x টেন্ডস টু 0 লগ এ সমান, ডান দিকটা হয়ে যাচ্ছে লিমিট x টেন্ডস টু 0, নিচে থাকছে x আর উপরে থাকছে লগ অফ দিস, মানে ভাগ আছে বিয়োগ হয়ে যাবে, লগ অফ সাইন এক্স মাইনাস লগ অফ এক্স। চিন্তা করে দেখো নিচে এই ডান দিকে যেটা আছে সেটা হয়ে যাচ্ছে 0/0 ফর্ম, তাই না? ব্যাস, ডান দিকেরটাকে এবার তুমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করো। করে কি পাচ্ছ বলো? লগ অফ সাইন এক্স তার ডেরিভেটিভ হচ্ছে কট এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x বাই এক্স। আচ্ছা, কট এক্স না লিখে এটাকে লেখো কস এক্স বাই সাইন এক্স, একই ব্যাপার। এটাকে যদি একটুখানি সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে লসাগু করলে? এক্স সাইন এক্স উপরে হচ্ছে এক্স কস এক্স মাইনাস সাইন। এক্স ইকাল টু 0 বসালে আবার 0/0 ফর্ম হয়ে গেল। আবার ডেরিভেটিভ করো। উপরে যে জিনিসটা রয়েছে তাকে ডেরিভেটিভ করলে আসছে -x sin x, বাকিগুলো কেটে যাচ্ছে। আর নিচে যেটা রয়েছে তাকে ডেরিভেটিভ করলে আসছে এরকম। এটা আবার 0/0 ফর্ম, তাহলে আবার একবার ডেরিভেটিভ করতে হবে। উপরেরটাকে ডেরিভেটিভ করলে হচ্ছে এরকম, আর নিচেরটাকে ডেরিভেটিভ করলে হচ্ছে এরকম।
একবারে লিখে দিলাম, হ্যাঁ। এবার যদি এক্স এর জায়গায় জিরো বসাও তাহলে উপরেরটা জিরো আর নিচেরটা টু, তার মানে এটা জিরো চলে আসলো। বুঝতে পারলে? আচ্ছা, লেফট সাইডে ছিল আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো লগ এ, আর রাইট সাইডে আসলো জিরো। তাহলে লগ এর মধ্যে লিমিটটাকে ঢুকিয়ে দাও, তাহলে লগ অফ লিমিট এক্স টেন্স টু জিরো এ সমান জিরো। লগটাকে ডান দিকে নিয়ে নাও, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এ ইজ ইকাল টু ই টু দি পাওয়ার জিরো, দ্যাট মিনস ওয়ান। তাহলে ওয়ান হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। হ্যাঁ হুম, ঠিক আছে। আচ্ছা, একটা প্রবলেম আমি তোমাদের হোম টাস্ক দিয়ে দিচ্ছি, প্রত্যেকে এই প্রবলেমটা করবে বাড়িতে। সাইন এক্স পাওয়ারে টু ট্যান এক্স ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল, ঠিক আছে? এটা তোমাদের হোম টাস্ক থাকলো। লাস্ট অঙ্কটা যেভাবে করলাম ঠিক ওই রকম ভাবে এই প্রবলেমটার সলিউশন হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর একটা টাইপের থাকলো, সেটা আমরা পরের দিন করব। আর একটা টাইপের এল হসপিটাল রুল করব, দিয়ে আমরা আবার আর একটা নতুন চ্যাপ্টারে চলে যাব। যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো সব রিভিশন করবে, আর এল হসপিটাল রুলের যে সমাধানটা বই থেকে, সেটাও আমি আপলোড করে দিচ্ছি, সেগুলোও দেখবে। ওকে? আর কার্ভেচারের অঙ্কগুলোর মধ্যে যেগুলো খুব বড় বড় সেগুলো দেখার দরকার নেই, বাদ দিয়ে দেবে, ছোটগুলো এবং মিডিয়াম সাইজের গুলো করবে। তাহলে এতটুকুই থাক আজকে। নেক্সট দিন আমরা আবার এর থেকে কন্টিনিউ। বলো, তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। না স্যার, বলেন। হুম, বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ স্যার। হুম। স্যার মাঝে মধ্যে না জয়নিং এর প্রবলেম হচ্ছিল, যেমন গত দুদিন ধরে আমার ওই প্রবলেমটা হচ্ছিল। তারপরে একটু অ্যাপসটা আনস্টল করে নতুন করে করলাম জুম, তারপরে হলো আর কি। ও, ওটা তাহলে টেকনিক্যাল সমস্যা হতে পারে, হয়তো কোনো পারমিশন তুমি অ্যালাউ করোনি, ওই কারণে হতে পারে। হ্যাঁ স্যার, তাই মনে হচ্ছে। হ্যাঁ। আর এমনি ম্যাথ সিরিজ একাডেমি অ্যাপটা ঠিকঠাক চলছে তো? স্যার ওটা ঠিকঠাকই চলছে। হুম। স্যার বলছি, ওখানে যে পিডিএফ গুলো দেন না, ওগুলো ডাউনলোড করা যায়? না, ওগুলো ডাউনলোড করা যায় না। স্যার আগে ওগুলো আপনি যবে মানে আমাদের সেকেন্ড সেমে যখন দিয়েছিলেন না, তখন ডাউনলোড করা যেত সম্ভবত। তখন তাহলে টিচমিন্ট অ্যাপে ছিল। হুম, এটাও পেয়েছিলাম আমি একবার ডাউনলোড, দেখছি কি জানি কি একটা কিভাবে ইউজ করেছিলাম দেখি। হ্যাঁ, হতে পারে। খাতায় লিখে নেবে, ডাউনলোড করে কি হবে, খাতায় লিখে নেবে। স্যার ওই ডাউনলোড করে নিয়ে তারপর খাতায় লিখি আর কি, কেন, মানে যখন আমি ক্লাসে ক্লাস, যেগুলো লেখা হয় না ওইগুলো আর কি পরে আবার করে নিই ওইগুলো। মানে ক্লাসে যখন করাই তখন লেখো না খাতায়? স্যার লিখি, যেগুলো গ্যাপ চলে যায় তখন তো আর আপনাকে বলতে পারি না স্যার পিছনেরটা দেন, ওই জন্য আর কি। না, বলবে, বলবে কি আছে। ঠিক আছে। অন্য ব্যাচেও তো অনেকে বলে একটু মানে আগের স্লাইডটা দেখান স্যার, দেখাই তখন ওরা লিখে নাই। তাও তো আমি আস্তে আস্তেই করাই নাকি। হ্যাঁ স্যার, আস্তে আস্তেই পড়ান। বেশি তাড়াহুড়ো করে লাভ নেই, আস্তে আস্তে করলে জিনিসগুলো লেখাটাও হয়ে যাবে, তার সাথে সাথে বুঝতেও সুবিধা হবে। আর তাড়াহুড়ো করে করলে একটু লেখা হলো লেখা হলো না, কি বললাম শুনতেই পেরে না, হয়ে গেল পরেরটা, তাই না? হ্যাঁ স্যার, সেটাই। সেই কারণে আমি সমস্ত ব্যাচে আস্তে আস্তেই করাই, এবং সিলেবাস শেষ হয়ে যায়, তাতে কোনো চিন্তা নেই। বেশি তাড়াহুড়ো করলে আরো বেশি লেট হয়, জানো তো।
হ্যাঁ স্যার, ও তো আমরা সেকেন্ড সেমে আপনার কাছে পড়েছি, জানি আমরা ভালো করে। হুম, হুম, হুম। স্যার মানে যারা অফলাইনে পড়ে তাদেরও শেষ হয় না? না, আর আমার কাছে শেষের কোনো ব্যাপার নেই, কারণ তোমাদের যা পড়াচ্ছি সব অলরেডি আমাদের আগের ব্যাচে পড়ানো হয়ে গেছে। এবার চাইলেই আমি তোমাদের সমস্ত ক্লাসগুলো দিয়েই বলে দিতে পারি শেষ। ঠিক আছে? তো শেষের ব্যাপারটা আমার কাছে নেই, আমার কাছে যখনই চাইবো আমি সিলেবাস শেষ করে দিতে পারবো। তাও আমরা আস্তে আস্তেই করছি। ঠিক আছে। হ্যাঁ স্যার, আস্তে আস্তে করে ভালো। হুম। অলরেডি দেখো না, তোমাদের 50% কভার হয়েই গেল। এখনই যদি তোমরা পরীক্ষা দাও তাহলে 50%-এর কাছাকাছি পেয়ে যাবে। স্যার ওই যে যে সলিউশন গুলো দিচ্ছেন না, আগে দুদিন তো অ্যাটেন্ড করতে পারেনি, তো ওই সলিউশন দুটো কি হচ্ছে মানে বুঝলাম না, ওগুলো কি বইয়ের সলিউশন গুলো হ্যাঁ, দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বইয়ের যেগুলো আগে বইয়ের আমাদের হোমওয়ার্ক এক্সারসাইজের হিসেবে লিখে সলিউশন। দিতেন ওইগুলো? বইয়ের এক্সারসাইজের সলিউশন। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। ওইগুলো সব করার দরকার নেই, কারণ বেশি কঠিন যেগুলো ওগুলো মেজরদের জন্য। মোটামুটি ছোটখাটো যে অঙ্কগুলো রয়েছে মডারেট সাইজের সেগুলো করবে, খুব বড় দেখলে সেগুলো বাদ দিয়ে দেবে। ঠিক আছে স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, রাখলাম তাহলে। নেক্সট দিন আবার এর পর থেকে আমরা কন্টিনিউ করব। 3টে চ্যাপ্টার আমাদের হয়ে গেল, নেক্সট দিন অ্যাসিম্পটোটটা করব। ঠিক আছে? ওটাও খুব ঠিক আছে ইন্টারেস্টিং স্যার। একটা চ্যাপ্টার। হ্যাঁ, ঠিক আছে।